সৎভাবে একটা প্রশ্নের জবাব দেবেন তো। যদি 2011-12 সালে আপনাদের জিজ্ঞাসা করা হতো রাশিয়া যে ওই সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সুপার পাওয়ার ছিল, যাদের তৈরি হাতিয়ার আমাদের সেনারা ব্যবহার করত, আমাদের 3 সেনাবাহিনীর কাছে যত হাতিয়ার ছিল তার মধ্যে 80% ছিল রাশিয়ান। রাশিয়া জিনিসের প্রতি ভারতীয়দের ভালোবাসাই অন্যরকম। আমরা কি 11-12 বছরে সেই রাশিয়াকে সরিয়ে নিজেদের সেই জায়গায় বসাতে পারবো? সেই সময় এটা শুনে হয়তো সবাই হাসতেন, ইয়ার কি নাকি রাশিয়ার জায়গায় নাকি আমরা যাব। একইভাবে যদি জিজ্ঞাসা করা হতো জাপান যে আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করত, এশিয়া জুড়ে যা দাপট ছিল, আমরা কি জাপানের মতো সেই দাপট আগামী 10-12 বছরের মধ্যে তৈরি করতে পারবো? তখনও বেশিরভাগ জনই বলতেন হয়তো 25-30 বছর লাগবে, কিন্তু তাও পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু আজকে আপনারা জেনে অবাক হবেন, এই রাশিয়া জাপানকেই আমরা 11-12 বছরে এমন চমক দিয়েছি যে দুই দেশ ভারতের পেছনে পড়ে গেছে। এটা ভারতের আধুনিক ইতিহাসে প্রথমবার হচ্ছে যে দুনিয়ার শক্তিশালী দেশগুলোর র্যাঙ্কিং তৈরি হয়েছে যে কোন দেশ কতটা শক্তিশালী। আর এই র্যাঙ্কিং এ ভারত না শুধু জাপানকে পেছনে ফেলেছে, এমনকি রাশিয়াকে এতটাই পেছনে ফেলে দিয়েছে যে ভাবতেও পারবেন না। লিটারালি ভারত 3য় স্থান দখল করে নিয়েছে। আমেরিকা চীনের পরই রয়েছে যার স্থান। আজ্ঞে হ্যাঁ, লোই ইনস্টিটিউট, যেটা বিশ্বের বিখ্যাত ইনস্টিটিউট, প্রত্যেক বছর এমন দেশের র্যাঙ্কিং জারি করে যে এশিয়াতে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স রাখে, যাদের কাছে এশিয়া প্যাসিফিকে সবচেয়ে বেশি শক্তি রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, আজ থেকে কিছু বছর আগেও ভারত খুব কষ্ট করে টপ 10 এশিয়ান কান্ট্রি লিস্টে ঢুকতো, কিন্তু এই বছর ভারত ইতিহাস রচনা করে দিয়েছে। জাপান এবং রাশিয়াকে পেছনে ফেলে আমরা সমগ্র এশিয়াতে 3য় শক্তিশালী দেশ হয়ে উঠেছি। প্রথমেই রয়েছে আমেরিকা, 2য় নম্বরে চীন এবং 3য় নম্বরে ভারত। এখন হয়তো আপনারা ভাবছেন আমেরিকা কোথা থেকে এলো, সে তো এশিয়ান কান্ট্রি নয়। আচ্ছা, জেনে রাখুন এখানে শুধু এই দেশগুলোকে নিয়ে কথা হচ্ছে না যারা শুধু এশিয়াতে রয়েছে, কথা হচ্ছে সমগ্র এশিয়া জুড়ে কোন দেশের কতটা ইনফ্লুয়েন্স রয়েছে, কতটা শক্তি রয়েছে। এখানে শুধু মিলিটারি পাওয়ারেরই কথা হচ্ছে না, ডিপ্লোম্যাটিক পাওয়ারের বিষয়টাকেও ধরা হচ্ছে, যে কোনো দেশকে মিলিটারি পাওয়ার ছাড়াই কতটা ইনফ্লুয়েন্স করতে পারে কোনো দেশ, ঠিক কতটা নিজের দিকে এবং কতটা নিজের শত্রুদের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারে। তো এই পাওয়ারকেও ইনক্লুড করা হয়েছে। 8টা প্যারামিটার থাকে ল ইনস্টিটিউটের, যার ভিত্তিতে তারা এই র্যাঙ্কিং তৈরি করে, এবং ওই র্যাঙ্কিং এর লিস্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কে সেটা আপনি জেনেই গেছেন। কিন্তু পাকিস্তান যে নিজেকে বিশাল কিছু ভাবে, এশিয়ার ভেতরেই তার র্যাঙ্কিং 16 নম্বরে রয়েছে। আজ্ঞে হ্যাঁ, নিজেকে বিশ্বের নাম্বার 1 মনে করা এশিয়ার র্যাঙ্কিং এই টপ 15-এও ঢুকতে পারেনি। যার কোনো সম্মানই থাকে না, তাকে আর অসম্মান করে কি হবে? ছাড়ুন তো তার কথা, ওদের কথা বলে লাভও নেই। আমরা চলুন কথা বলি সেই দেশকে নিয়ে যার সম্মান কোনো এক সময় এশিয়াতে সবচেয়ে বেশি ছিল, অর্থাৎ রাশিয়া। আপনারা জানলে অবাক হবেন, সোভিয়েত সংগঠনের পতনের পরও এশিয়ার র্যাঙ্কিং এ সে নাম্বার 1-এ থাকতো, কিন্তু পরে সেখানে আমেরিকা আসে। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স রাখায় আমেরিকা নাম্বার 1-এ থাকে, ওইদিকে রাশিয়া চলে যায় 3 নম্বরে। বিগত 10 বছরে 2য় স্থান নিয়ে নেয় চীন। এখন আবার ভারত রাশিয়াকে আরো পেছনে ঠেলে দিয়েছে, সে জাপানের থেকেও পিছিয়ে 6 নম্বরে চলে গেছে। আজ্ঞে হ্যাঁ, এটা রাশিয়ার জন্য সত্যি নিন্দাজনক ব্যাপার, কারণ তার টোটাল ক্ষেত্রফলের 80%ই পড়ে এশিয়ার মধ্যে এবং 20% ইউরোপে। এক্ষেত্রে তার শক্তি, তার ইনফ্লুয়েন্স এশিয়ায় অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বিগত 2-3 বছর ধরে রাশিয়া ভীষণই খারাপভাবে ফেসে আছে। এশিয়াতে তার যে অ্যালাইস ছিল তারা এক এক করে তার হাত ছাড়ছে। সেই জন্য রাশিয়া যে কোনো এক সময় নাম্বার 1-এ ছিল আজ থেকে 30 বছর আগে, 2য় স্থানে ছিল আজ থেকে 20 বছর আগে, 5 বছর আগে ছিল 3 নম্বর স্থানে। এভাবেই সে নিচে নামতে নামতে এখন টপ 5 থেকেও বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়ে আপনাদের কি মতামত জানান অবশ্যই কমেন্ট করে, এবং ভারতের জন্য গর্বিত হলে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।